এখন আমরা যদি 6 নম্বর যে সূত্রটা সেটা যদি আসি, 6 নম্বর এই ফর্মুলাতে কি বলছে, ইনডিউসড টর্ক অ্যান্ড কনভার্টেড পাওয়ার ক্যালকুলেশন। তার মানে আমরা এখন সিনক্রোনাস যে জেনারেটর আছে তার আউটপুট পাওয়ার কি হবে সেটা একটু দেখে নিব। আমরা তো জানি 3 ফেজের জন্য আউটপুট পাওয়ার 3 v5 ia cos θ, এটা শুরুতেই কিছুক্ষণ আগে দেখে আসলাম। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে v5 তো এখানে ফেজ ভোল্টেজ, ia cos θ এই ভ্যালুটুকে যদি আমরা রিপ্লেস করি অন্য প্যারামিটার দিয়ে, তাহলে কিভাবে লিখতে পারি, এই ফর্মুলাটা দেখেন, ia sin ডেল্টা ইজ ইকুয়াল টু ia xs cos θ। এখন বলতে পারেন স্যার এই পোর্শনটুকু কোথা থেকে আসলো, জাস্ট আপনি একটু মেমোরাইজ করেন। এই পোর্শনটা এভাবে লেখা যায়, ইয়ে মানে হচ্ছে আর্মেচার ভোল্টেজ অথবা ইনডিউসড ভোল্টেজ আর্মেচারে, আর এখানে ডেল্টা মানে হচ্ছে টর্ক অ্যাঙ্গেল, অর্থাৎ মোচড়, যে এক কথা হচ্ছে মোড়া দিলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, মানে বেঁকে গেলে কিছুক্ষণ আগের যে অবস্থায় ছিল এখন সামান্য কিছু পরিমাণ অ্যাঙ্গেল বেঁকে গেছে, ওই অ্যাঙ্গেলটাকে বলছে টর্ক অ্যাঙ্গেল। আর আই হচ্ছে আর্মেচারের সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা, আর এক্সএস মানে হচ্ছে সিনক্রোনাস যে রিঅ্যাকটেন্সটা, আর কস থিটা মানেই তো পারফেক্টটা। এখন এখানে আই কস থিটা যদি মান বসান ফাইনালি এটা লেখা যায়। সো এই পোর্শনটুকুকে আমরা আই কস থিটাকে এটা দ্বারা রিপ্লেস করে দিছি। তো এখন এখান থেকে দেখেন তো এটা তো পি আউটপুটের একটা জেনারেল এক্সপ্রেশন। আমি যদি এখন এই পি আউটটাকে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে চাই এখান থেকে, তাহলে দেখুন তো এই ম্যাক্সিমাম পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করছে, অনলি এই ডেল্টার উপরে, অর্থাৎ সাইন ডেল্টার উপরে। তো সাইন ডেল্টা এই ভ্যালুটা যত বড় হবে পি আউটপুটের ভ্যালু তত বড় হবে, আর এই সাইন ডেল্টার ভ্যালু যত ছোট হবে পি আউটপুটের ভ্যালু তত ছোট হবে। সো তাহলে বলেন তো সাইনের সবচেয়ে বড় ভ্যালু কত, 1। সো তাহলে সাইনের বড় ভ্যালু যদি আপনি এখানে বসান 1, তাহলে এখানে পি আউটপুটের ভ্যালুটা সবচেয়ে বড় হবে এবং সেটাকে আমরা বলছি পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার। তো এই জন্য দেখেন সাইনের ভ্যালু 1 বসানোর পরে আমার ম্যাক্সিমাম আউটপুট পাওয়ারের এক্সপ্রেশনটা চলে আসলো 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের জন্য। সো 3 ভি ফেজ ইএ এক্সএস, অর্থাৎ উপরে হচ্ছে ফেজ ভোল্টেজ, আর্মেচার ভোল্টেজ বা ইনডিউসড ভোল্টেজ। সো এই প্যারামিটারগুলো নিয়ে যদি আপনার একটু কনফিউশন থাকে, জাস্ট আরও একবার একটুখানি আপনাকে রিকল করে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইনডিউসড ভোল্টেজ, আর্মেচার রেজিস্ট্যান্স, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, ফেজ ভোল্টেজ। সো এই এক্সপ্রেশনগুলোর যে মিনিং সেগুলো এখানে লেখা আছে, আপনি একটু দেখে নিন। আর সার্কিটটা এখানে আমি হালকা করে ড্র করছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইএ আর এক্স এ কোনগুলো সেটা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। 3টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। এখন আমরা প্যারামিটার মেজার করব একটা সিনক্রোনাস জেনারেটরের জন্য। তো সিনক্রোনাস জেনারেটর আসলে কি কি প্যারামিটার থাকে একটু আগেই দেখে আনলাম, যে ইনডিউসড ভোল্টেজ থাকবে আর্মেচারে, আর আর্মেচারের সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা, আর্মেচার রেজিস্ট্যান্স থাকবে, আর সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স থাকবে। সো এই 4টে প্যারামিটার আমরা বের করতে পারবো সিনক্রোনাস জেনারেটরের জন্য, যদি সিনক্রোনাস জেনারেটরকে আমরা এক্সপ্লেন করতে যাই। তো এই 4টে প্যারামিটার আমরা কিভাবে বের করব, দুটো টেস্ট দিয়ে বের করবো। একটা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এখান থেকে, আর শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স থেকে। তো এই দুটো দিয়ে বের করতে পারবো। তো বেসিক্যালি আমরা ডেল্টা কানেক্টেড জেনারেটরের জন্য, এটা তো কিছুক্ষণ আগে দেখে আসলাম যে ওপেন সার্কিট ভোল্টেজ ইজ ইকাল টু আর্মেচারের যে ভোল্টেজ বা ইনডিউস ভোল্টেজ সেটা সমান হবে। এখন বলতে পারেন যে
ওপেন সার্কিট ভোল্টেজ ইজ ইকুয়াল টু কীভাবে ইনডিউস ভোল্টেজের সমান হলো। তো এটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, শুরুতেই খেয়াল করেন আপনার এই যে একটা সিনক্রোনাস জেনারেটর, এই সিনক্রোনাস জেনারেটর এই দুই টার্মিনাল ধরেন ওপেন, এখন সাপোজ এখানে কোনো লোড নাই, তো ধরেন এই সার্কিটের মধ্যে কি কোনো কারেন্ট যাবে? কোনো কারেন্ট যাবে না। সো এটা যদি জিরো কারেন্ট যায় তাহলে এই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের কোনো ইফেক্ট এখানে নেই, সো শর্ট হয়ে যাবে। সো আলটিমেটলি এই টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু এই টার্মিনাল ভোল্টেজ। সো এটাকে আমরা বলছি যে ফেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইএফ। আরও একভাবে আমরা এটা চিন্তা করতে পারি এখান থেকে, যে থ্রি ফেজের কানেকশন নর্মালি আমাদের থাকে। সো থ্রি ফেজ এই কানেকশনে আপনি খেয়াল করেন তো যে আপনার এই যে ফেজ ভোল্টেজ ভি ফেজ, এই লাইনের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, যদি সার্কিটটা ওপেন থাকে, যেহেতু ওপেন সার্কিটের কথা বলতেছে, তো এগুলোর কিন্তু কোনো ইফেক্ট আসলে নেই। আলটিমেটলি এই ফেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু এই ই এর সমান হবে। সো সেটাই কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। ওই জিনিসটা আরও ভালোভাবে যদি বলতে চাই তাহলে আমরা থ্রি ফেজ সার্কিটে আসবো। যেহেতু আমরা ডেল্টা কানেক্টেডের জন্য বলতেছি যে এখন যদি এই টার্মিনালে যদি কোনো লোড না থাকে, ওপেন থাকে, তাহলে এই লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো এই লাইনের মধ্যে যদি কোনো কারেন্ট না যায়, বা এই ফেজের মধ্যে যদি কোনো কারেন্ট না যায়, আলটিমেটলি এই লাইন ভোল্টেজ বা ওপেন সার্কিট ভোল্টেজ ইজ ইকুয়াল টু এখানকার ইএ লেখা যায়, কারণ এই ফেজের মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না। সো কারেন্ট না গেলে এই রেজিস্ট্যান্স বা এগুলোর কোনো ইফেক্ট আসলে এখানে পড়তেছে না। সো ইফেক্ট যেহেতু পড়তেছে না, তাহলে এগুলো শর্ট, তাহলে ইএ ইজ ইকুয়াল টু কিন্তু এই ভিওসি এটা লেখা যাবে। আর এটা তো আমরা জানি যে ডেল্টা কানেক্টের জন্য শর্ট সার্কিট যে কারেন্টটা থাকবে সেটা হবে √3 IA। ওয়াই কানেক্টেডের জন্য যদি ওপেন সার্কিট ভোল্টেজটা আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে দেখেন ওপেন সার্কিট ভোল্টেজ মানে হচ্ছে কোন ভোল্টেজটা, এটা আগে এখান থেকে আমরা বুঝেছি। থ্রি ফেজের জন্য দেখেন ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে এই দুই টার্মিনালের অ্যাক্রসের যে ভোল্টেজটা, অর্থাৎ এই দুই লাইন ভোল্টেজ যদি ওপেন থাকে, তো ওপেন অবস্থায় দেখেন এটার ভিতর দিয়েও কোনো কারেন্ট যাচ্ছে না, এটার ভিতর দিয়েও কোনো কারেন্ট যাচ্ছে না। সো বেসিক্যালি এখানে ওপেন সার্কিট ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ, যেটা কিনা এই যে ফেজ ভোল্টেজ যেটা থাকবে সেই ফেজ ভোল্টেজের √3 গুণ, এটা তো আমরা জানি। সো এখানে ফেজ ভোল্টেজ মানেই হচ্ছে কিন্তু ইএ, কারণ এর ভিতর দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না। সো তার মানে আমরা বলতে পারি √3 ফেজ ভোল্টেজ মানে ইএ। সো সেটাই কিন্তু আমি এখানে ফর্মুলাতে দেখানোর চেষ্টা করছি। দেখেন যে √3 ইএ। যাই হোক, তো আমরা দুটো জিনিস মনে রাখবো যে ডেল্টা কানেক্টেডের জন্য ওপেন সার্কিট ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইএ, আর শর্ট সার্কিট কারেন্ট হবে √3 IA। আর ওয়াই কানেক্টেড জেনারেটরের জন্য ওপেন সার্কিট যে ভোল্টেজটা আছে সেটা হবে √3 ইএ, আর শর্ট সার্কিট কারেন্ট হবে আই। সেটা কেন হলো অলরেডি আমি বুঝাই দিয়েছি। এটা তো আমরা বেসিক্যালি জানি যে ওয়াই কানেক্টেডের জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, সো এটা নিয়ে চিন্তা করা লাগতেছে না। আর ডেল্টা কানেক্টেডের জন্য ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান, সো এটা নিয়েও চিন্তা করা লাগতেছে না। বেসিক্যালি চিন্তা করা লাগতেছে এই যে এটার ভোল্টেজটা দেখেন, ওপেন সার্কিট ভোল্টেজ মানে লাইনেরটা ওপেন করে দিচ্ছেন, তো লাইনের ওপেন সার্কিট ভোল্টেজ মানে √3 ইয়ে হবে। আর ডেল্টা কানেক্টের জন্য তো কারেন্ট ডিফারেন্ট হয়, এটা ফেজ কারেন্ট, এটা হচ্ছে লাইন কারেন্ট, শর্ট সার্কিট লাইন, √3 I। সো এইভাবে আপনি মনে রাখতে পারবেন। দেন এখন আমরা সিনক্রোনাস যে জেনারেটর তার বিভিন্ন যে লস আছে সেই লসগুলো বের করার চেষ্টা করব। তো ইনপুটে তো আমরা টোটাল পাওয়ারটা দিই, এই টোটাল পাওয়ারটা কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। দেখেন একটা হচ্ছে কোরের মধ্যে লস পড়ে, একটা হচ্ছে কপারের মধ্যে লস পড়ে, আর একটা হচ্ছে স্টে লস আর ফ্রিকশন বা উইন্ডেজ লস, আর একটা হচ্ছে আউটপুট পাওয়ার। তো বুঝতে পারছেন যে টোটাল ইনপুটের এই চারটাই হচ্ছে টোটাল লস, বাকি এইটুকু হচ্ছে আউটপুট পাওয়ার। সো তাহলে সিনক্রোনাস জেনারেটরে কী পরিমাণ লস হয় আপনি বুঝতেই পারছেন। আর আরেকটা জিনিস আমি বলবো যে কোরের জন্য একটাই ফর্মুলা 3I²R, থ্রি ফেজের জন্য, যেখানে আই এ দ্বারা আর্মেচার কারেন্ট বোঝায়। এখন আমরা সিনক্রোনাস জেনারেটর প্যারালাল করার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত 1 নম্বর বলছে যে দুটো জেনারেটরের যে লাইন ভোল্টেজগুলো আছে অবশ্যই সেম হইতে হবে, তা না হইলে কি হবে, লাইন ভোল্টেজ সেম না হইলে
তাদের মধ্য দিয়ে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে, যেটার জন্য দুটো জেনারেটরের মধ্যে সিনক্রোনাস যে ইফেক্টটা সেটা নষ্ট হয়ে যাবে। দুই ফেজ সিকোয়েন্স সেম হওয়া লাগবে। ফেজ সিকোয়েন্স সেম মানে প্রথম জেনারেটর যদি এবিসি ফেজ সিকোয়েন্সে চলে, সেকেন্ড জেনারেটরটাও ঠিক এবিসি ফেজ সিকোয়েন্সে চলবে। সিমিলারলি যদি প্রথমটা এসিবিতে চলে, অবশ্যই সেকেন্ডটাও এসিবি ফেজ সিকোয়েন্সে চলতে হবে। 3 নম্বর হচ্ছে ফেজ অ্যাঙ্গেল সেম। এখানে যে দুটো জেনারেটর ইউজ করা হয়েছে, এই দুটো জেনারেটরের যে অ্যাপ্লাইড ভোল্টেজ আছে, সেই ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল অবশ্যই সেম হইতে হবে। এরপরে 4 নম্বর যেটা বলছে যে দ্য ফ্রিকোয়েন্সি অফ নিউ জেনারেটর মাস্ট বি স্লাইটলি হায়ার দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ রানিং সিস্টেম। এই কথাটার মিনিং হচ্ছে, সাপোজ সিস্টেমের মধ্যে একটা জেনারেটর রানিং অবস্থায় আছে, তো এখন আপনি আরও একটা জেনারেটর বাইরে থেকে আনবেন, সেটাকে ওল্ড যে জেনারেটর ছিল তার সাথে এখন আপনি প্যারালাল করবেন। তো যে জেনারেটরটা নতুন করে আনলেন, সেই জেনারেটরের ফ্রিকোয়েন্সি অবশ্যই আগের যে জেনারেটর ছিল তার চেয়ে একটু বেশি রাখতে হবে। সো কন্ডিশনটা এমন যে নিউ যে জেনারেটরের ফ্রিকোয়েন্সি অবশ্যই কারেন্ট সিস্টেমে যে জেনারেটরটা আছে তার ফ্রিকোয়েন্সির তুলনায় বড় হইতে হবে। সো এই কন্ডিশনগুলো আসলে যদি আপনি ফুলফিল করেন, তাহলে জেনারেটর প্যারালাল অপারেশনটা আপনি সাকসেসফুলি কন্টিনিউ করতে পারবেন। এরপর আমরা দেখব ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভ। এই কার্ভটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা পাওয়ার চেঞ্জের সাথে ফ্রিকোয়েন্সি কীভাবে চেঞ্জ হয় এটা বুঝতে পারছি। তো দেখতেই পাচ্ছেন, যতই পাওয়ারটা আসলে ড্রপ করতেছে, কনজাম করতেছে ফ্রিকোয়েন্সি, তত কিন্তু ফল করতেছে। সো এজন্যই কিন্তু আমাদের লোড বাড়ার সাথে সাথে অনেক সময় ফ্রিকোয়েন্সিটা ড্রপ করতে থাকে, সেটা আসলে মেইন কারণ। এখানে দেখতে পাচ্ছি যে একদম যখন নো লোড কন্ডিশনও থাকে, এখানে নো লোড, কোনো লোড দেওয়া হয় নাই, তো অবশ্যই সেখানে কিন্তু পাওয়ার জিরো। তো এরপরে যখন পাওয়ার বাড়ানো হচ্ছে, আস্তে আস্তে লোড বাড়ানো হচ্ছে, তো একটা সময় গ্রাফটা এভাবে দেখতে এমন, এবং এখানে আমি একটা সার্টেন পয়েন্ট নিয়েছি যে ধরেন আমার সিস্টেমটা এখন এই ফ্রিকোয়েন্সি কাজ করতেছে, এই ম্যাক্সিমাম নো লোড ফ্রিকোয়েন্সি এত, আর আমার সিস্টেমটা এখন এই ফ্রিকোয়েন্সি কাজ করতেছে। তাহলে এই দুই ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটাকে আমি এটা লিখলাম। এই বরাবর যদি আমি গ্রাফটাকে ইন্টারসেক্ট করি, তাহলে কি দেখতে পাচ্ছি যে এখান থেকে এইটুকু একটা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে বলছি আমরা আউটপুট পাওয়ার, আর এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তো আমি যদি এই গ্রাফের স্লোপটা আঁকতে চাই, স্লোপ মানে তো হচ্ছে এটা, স্লোপ মানে আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখান থেকে যদি আমরা এটা বেসিক্যালি চিন্তা করি, সো এই দিয়ে এই ফর্মুলা লেখা যায়, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশন পি আউট ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি। সো এই ফর্মুলাটা মুখস্থ করে রাখেন, কারণ আপনার এই দিয়ে ম্যাথ করা লাগবে। সো আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু স্লোপ ইন্টু নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। এরপরে যদি এই জেনারেটর একাধিক পাওয়ার সাপ্লাই দেয়, অর্থাৎ একাধিক জেনারেটর যদি আপনার এখানে কানেক্টেড থাকে, তাহলে টোটাল যে সিস্টেমের পাওয়ার, দুটো জেনারেটর পাওয়ারের যোগফল হবে। যদি দুটো আপনি কানেক্টেড করেন, যদি দুটোর অধিক জেনারেটর আপনি কানেক্টেড করেন, অবশ্যই সেখানে সেই পাওয়ারগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যোগ করা লাগবে। তো এখানে P1 মানে হচ্ছে এই ফর্মুলাটা লিখলাম, আর P2 মানে এই ফর্মুলা। এই ফর্মুলাটা কীভাবে আসলো? P1 মানে দেখেন এই যে এখানেই তো ফর্মুলা সেইটা লিখছি, যে পাওয়ার ইজ ইকুয়াল টু স্লোপ ইন্টু নো লোড ফ্রিকোয়েন্সি সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো সেটাই কিন্তু লিখছে, এটাও একই রকম লিখছে। বেসিক্যালি আসলে এই যে ফর্মুলাটা, সেখানে সিস্টেম ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় না, কারণ আমরা যে সিস্টেমে পাওয়ার সিস্টেমটা চালাইতে যাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিটাকে সেম রেখে আমরা এখানে বিভিন্ন রকম জেনারেটর আনতে পারি। তো সেই জেনারেটরের আর বর্তমান জেনারেটরের কিন্তু নো লোড ফ্রিকোয়েন্সি সেম হবে না, সো এটা কিন্তু অনেক ডিফারেন্ট হবে। সো বেসিক্যালি এই জন্য প্রথম যে জেনারেটরের পাওয়ার যেটা দিচ্ছে, এখানে দেখেন নো লোড যে ফ্রিকোয়েন্সি, আর সেকেন্ড যে জেনারেটর এখানে যদি আসে তার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম না নো লোডের জন্য, কিন্তু সিস্টেম ফ্রিকোয়েন্সি সেম, কারণ আপনি তো সিস্টেমটা চেঞ্জ করবেন না ফ্রিকোয়েন্সি, কারণ ওই সিস্টেমে আপনি চান যে চলতে, যেমন আমাদের বাংলাদেশ পাওয়ার সিস্টেমে 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে চলে, তো আপনি চাইলে তো 50 হার্জ চেঞ্জ করবেন না, তাই না? তো ব্যাপারটা এমন, সিস্টেম ফ্রিকোয়েন্সি আসলে নর্মালি আমরা চেঞ্জ করি না। এখন জেনারেটরের রিয়েল পাওয়ারকে কন্ট্রোল করতে গেলে অবশ্যই গভর্নার সেট পয়েন্টটা বাড়াইতে হবে বা চেঞ্জ করতে হবে, আর জেনারেটর রিয়াক্টিভ পাওয়ার কিউ, এটাকে কন্ট্রোল করতে হলে আপনার জেনারেটরের ফিল্ড কারেন্টটা বা ফিল্ড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে হবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই
নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপনি সাথে সাথে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।